ন্যাশনাল ডিক্লারেশন, এটার জন্য মিনিমাম কনসেনসাসটা খুব জরুরি। কার প্রাধান্যটা বেশি আসলো, কে হইলো, এটা দেখার কোনো বিষয় নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ঘোষণাপত্র দেওয়া হবে। নতুন করে আবার একটা প্রোক্লামেশন দিতে চান, তারা কি বলতে চান আসলে? জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক বাহাস, সংবিধানের মূলনীতি পরিবর্তনে আপত্তি, বিএনপি বামদের, গণভোটের পক্ষে বিশেষজ্ঞ। ইন্টারিম গভর্নমেন্ট চাইলেও আসলে করতে পারবে, কিন্তু সেটা গণভোটের মাধ্যমেই হতে হবে। অন্তর্বর্তী সরকার চাইলে 6 মাসের মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব। জনগণের সরকার গঠনে দ্রুত রোডম্যাপ চাইলেন বিএনপি নেতারা। রাজপথে পাহাড়ি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, রাজনৈতিক নির্দেশে পুলিশের গুলি আর নয় বলছে সংস্কার কমিশন প্রধান। 2.5 ঘন্টা ধরে আগুনে পুড়ল হাজারীবাগের চামড়ার গুদাম। ফায়ার সার্ভিসের 11 ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে, হতাহত হয়নি কেউ। এবং বিপিএলে চিটাগং কিংসকে হারিয়ে রংপুর রাইডার্সের টানা 8ম জয়। সিলেটকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলে 4-এ রাজশাহী। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে বাহাস থাকলেও ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল ধরাতে চায় না রাজনৈতিক দলগুলো। জামাত ও বাম দলগুলো বলছে সবার মতামতের ভিত্তিতে হতে হবে জুলাই ঘোষণাপত্র। নাগরিক কমিটির নেতারা বলছেন দেরিতে হলেও নতুন বাংলাদেশের স্বীকৃতির জন্য সরকারকে অবশ্যই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে। মাজহারুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। 15 জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশে সরকারকে আলটিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। ঘোষণাপত্র প্রকাশে ঐক্যমত্যে পৌঁছাতে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য থাকলেও বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল প্রশ্ন তুলেছেন গণ অভ্যুত্থানের 5.5 মাস পরে ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা নিয়ে। তা আমরা প্রশ্ন করেছি যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের আসলে এই 5.5 মাস পরে কোনো প্রয়োজন ছিল কিনা। জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন 5 আগস্টের পরপরই ঘোষণাপত্র দেওয়া উচিত ছিল। 5.5 মাস পরে এসে এটাকে কেন্দ্র করে ঐক্যে যেন ফাটল সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। একটা ন্যাশনাল ডিক্লারেশন, এটার জন্য মিনিমাম কনসেনসাসটা খুব জরুরি। সেজন্য আমরা এই ডিক্লারেশনের বিপক্ষে নই। আমরা বলেছিলাম আলাপ আলোচনা করে সকলের ঐক্যমত্যের ভিত্তিতেই এটা করতে পারলে এর বৈধতা, কার্যকারিতা, টেকসইয়ের বিষয়টা অনেক বেশি মজবুত থাকবে। অন্য রাজনৈতিক দলগুলোর নেতারা বলেছেন ঘোষণাপত্রে সব শ্রেণী পেশার মানুষকে অন্তর্ভুক্ত না করতে পারলে মূল উদ্দেশ্য ব্যর্থ হবে। গুম, খুন, হত্যা, সন্ত্রাস, তারপরে অনেকগুলো ঘটনা, এটার আমি দেখি যে খসড়াতে এটার উপযুক্ত স্বীকৃতি বা এটার যে গুরুত্ব দিয়ে উল্লেখ করা দরকার সেটা আমি ওখানে লক্ষ্য করিনি। এরকম আরও বেশ কিছু প্রশ্ন আছে যেগুলো মনে হয় যে আলাপ আলোচনা করে যদি এটা করা যায় আমি মনে করি ভালো। জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে আন্দোলনে নিহত আহতদের অবদানের স্বীকৃতির পাশাপাশি নতুন বাংলাদেশের প্রেক্ষাপট তৈরি হবে। সময় নিয়ে হলেও সরকারকে অবশ্যই ঘোষণাপত্র দিতে হবে। এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য তৈরি হয়েছে বলেও মনে করেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। ঘোষণাপত্র বাংলাদেশের জন্য অবশ্যম্ভাবী, এটার ক্ষেত্রে আমরা নন কম্প্রোমাইজিং। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ঘোষণাপত্র দেওয়া হবে। যদি এখন যে পরিস্থিতি আছে, এখন যে আলোচনার টেবিলটা আছে, সেটাকে বিনষ্ট না করার আহ্বান থাকবে আমাদের পক্ষ থেকে। তবে রাজনৈতিক দলগুলোর বার্তা হচ্ছে জুলাই ঘোষণাপত্রকে কেন্দ্র করে কোনোভাবেই যেন ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল তৈরি না হয়। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান।
রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিবর্তনে আপত্তি থাকলেও সংস্কারের একমত বিএনপি ও সমমনা বাম দলগুলো। তাদের দাবি স্পর্শকাতর বিষয়গুলো সংস্কারের দায়িত্বে দিতে হবে নির্বাচিত সরকারের হাতে। সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, সরকার চাইলে গণভোট এবং নির্বাহী ক্ষমতার মাধ্যমে সুপারিশমালা বাস্তবায়ন করতে পারবেন। মাজহারুল ইসলামের আরেকটি প্রতিবেদন। গুলি আর হামলায় রাজপথে হার মানেনি জেনারেশন জেনজির নতুন বাংলাদেশ। ৩৬ জুলাই বিপ্লবের সফলতা বিশ্বের বুকে বাংলাদেশকে দিয়েছে নতুন পরিচয়। আবু সাইদ মুগ্ধদের রক্তে রঞ্জিত বাংলাদেশে ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্র মেরামতে সংবিধান, নির্বাচন কমিশন সহ ৬টি সংস্কার কমিশন গঠন করেন। পরবর্তীতে গণমাধ্যম সহ আরও কয়েকটি কমিশন গঠন করা হয়। প্রায় ৩.৫ মাস পর ৪টি সংস্কার কমিশন তাদের সুপারিশমালা জমা দেয়। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রচলন, ২বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া এবং প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনয়ন সহ একাধিক সুপারিশমালা জমা দিয়েছে। সব পক্ষের সাথে আলোচনা করে সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ নিলে রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হবে। দেশের মানুষ ভোটাধিকার এবং গণতন্ত্রের জন্য দীর্ঘ ১৬ বছর যে লড়াই করে আসছিল তার প্রতিফলন ঘটবে, এমনটাই মনে করেন রাজনীতিবিদরা। কমবে দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার। অবশ্যই এটা একটা ভালো ইনিশিয়েটিভ। দলীয়করণের ঊর্ধ্বে যদি আমরা আসতে পারি, দুর্নীতিটা যদি আমরা বন্ধ করতে পারি, আইনের শাসনটা যদি আমরা আনতে পারি, তাহলে দেবে যে অনেক সমস্যার সমাধান হয়ে আসছে। একটা গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। ভবিষ্যতে রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, পার্লামেন্ট, এটা তাদের জন্য একটা রেফারেন্স হিসেবেও এই প্রস্তাবনাগুলো এগুলো কাজ করবে। তবে সংবিধানের মূলনীতি পরিবর্তন সহ স্পর্শকাতর কিছু বিষয়ে সবার মতামতের প্রতিফলন থাকা দরকার বলে মত রাজনীতিবিদদের। তারা বলছেন, রাজনৈতিক দলগুলোর মতামত উপেক্ষা করে চাপিয়ে দিলে ফলাফল হবে হিতে বিপরীত। সংবিধানের মৌলিক কিছু ভিত্তি 4 মূলনীতি ছিল, তো সেগুলো অধিকাংশ রাজনৈতিক দল, জনগণের গুরুত্বপূর্ণ অংশীজনরা, মানে একটা বিশাল অংশটাই তারা এসব ব্যাপারে তারা একমত হবেন না। আলটিমেটলি তো রাষ্ট্র পরিচালনা করবে রাজনীতিবিদরা, কাজে সবগুলো সমন্বিত একটা রূপ থাকতে হবে। সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া মনে করেন, সংবিধান ছাড়া বাকি 3 সংস্কার কমিশনের সুপারিশ, নির্বাহী আদেশ এবং রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব। তবে সংবিধান সংস্কারের দরকার হবে গণভোটের। বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের বিভিন্ন কর্মকাণ্ডের যে আইনগত বৈধতা সেগুলো আমরা বোঝার চেষ্টা করছি। ডক্ট্রিন অফ নেসেসিটি অনুযায়ী হচ্ছে এগুলো ইন্টারিম গভর্নমেন্ট চাইলেও আসলে করতে পারবে, কিন্তু সেটা গণভোটের মাধ্যমেই হতে হবে। এদিকে সংস্কার কমিশনের সুপারিশ কিভাবে বাস্তবায়িত হবে তা নিয়ে ফেব্রুয়ারি থেকে সব পক্ষের সাথে আলোচনার ঘোষণা দিয়ে রেখেছে সরকার। প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া 4 সংস্কার কমিশনের সুপারিশমালা সহ সরকার গঠিত সব কমিশনের মাধ্যমে বিপ্লব পরবর্তী বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে, এমন প্রত্যাশাই সবার। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সরকার আন্তরিক হলে 6 মাসের মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। আর জনগণের সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির আরেক নেতা জয়নুল আবেদিন ফারুক। শুক্রবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব মন্তব্য করেন। দীর্ঘদিনের নির্বাচন শেষে দেশে ফেরা ফ্লোরিডা বিএনপির সভাপতি ইমরানুল হক চাকলাদারকে সাথে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান স্থায়ী কমিটির সদস্য মঈন খান। শ্রদ্ধা জানানোর শেষে তিনি বলেন, কাগজে সংস্কার নয়, অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা। 6 মাস ইতিমধ্যে অতিক্রান্ত হয়েছে, তাহলে মোট 12 মাস সময় হচ্ছে। 3 মাসের মধ্যে 90 দিনের ভিতরে যদি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হয়ে থাকে, যে নির্বাচনটি ছিল বাংলাদেশের 53 বছরের ইতিহাসে সম্ভবত সর্বশ্রেষ্ঠ নির্বাচন, তাহলে আজকে কেন আগামী 6 মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব না? এদিকে দ্রুত নির্বাচনে রোডম্যাপ ঘোষণার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজন করা হয় নাগরিক সমাবেশের। এতে অংশ নেন বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক। বলেন, জনগণের সরকার ছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ অন্যান্য জনদুর্ভোগ শেষ হবে না। দেশের চলমান অস্থিরতা নিরসনে অবিলম্বে নির্বাচনের দাবি জানান তিনি। অনতিবিলম্বে নির্বাচনের তারিখ আপনাকে ঘোষণা করতে হবে।
সংস্কার চলবে, নির্বাচনের দিন তারিখও চলবে, নির্বাচনের প্রস্তুতি চলবে। অনেক কথাই শুনি, সেই কথাগুলোর উত্তর সময় মতো দেওয়া হবে। সংস্কারের নামে অন্তর্বর্তী সরকারের অযথা সময় নষ্ট করা উচিত হবে না বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। 40 টাকা চাল কিনতে পারবে, সেই সংস্কার আমার দরকার। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। লন্ডনে বেগম খালেদা জিয়া চিকিৎসা নিতে যাওয়ার পর প্রথমবারের মতো সাংবাদিকদের সামনে কথা বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া চেয়েছেন। মায়ের কথা যখন বললেন, স্বাভাবিক দেশবাসীর কাছে তো একটাই বলবো, উনি দেশ নেত্রী, কাজেই দেশবাসীর কাছে অনুরোধ জানাবো সন্তান হিসেবে ওনার জন্য দোয়া করার জন্য। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে শুক্রবার লন্ডনের ব্রিক লেন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বেগম জিয়া ও তার পরিবারের সদস্যদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক সহ যুক্তরাজ্য বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিলাদ ও দোয়া মাহফিলে শরিক হন। পরে যুক্তরাজ্য বিএনপির সভাপতি জানান, বেগম খালেদা জিয়া আগের চেয়ে সুস্থ আছেন এবং তিনি হাসি খুশি রয়েছেন। বেগম জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান সার্বক্ষণিক বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের খোঁজ খবর রাখছেন বলে জানান এম এ মালেক। ম্যাডাম, আমিও দেখেছি কালকে যে উনি একটু হাসি খুশির মধ্যে। আমরা দোয়া চাচ্ছি যে আমাদের নেত্রীর এই হাসি যেন আল্লাহ তাআলা অনেক বছরের আয়ু দান করে উনি যেন বাংলাদেশে ফিরতে পারেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে এর জন্য একটা এসেট। আমরা আগামীকালকে আপনাদেরকে ফুল টিমের পক্ষ থেকে আপনাদেরকে ওনারা এক্সপ্লেইন করবেন। রাজপথে পাহাড়ি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে এক বিক্ষোভ করেছে অধিকার পরিষদ। জুলাই বিপ্লবের পরেও এমন হামলার ঘটনা প্রমাণ করে পুলিশ বদলায়নি বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি সুব্রত চৌধুরী। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে হামলার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন গণফোরাম সভাপতি সুব্রত চৌধুরী। আরও বলেন, যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশ নিয়েছে তাদের সকলকে গ্রেফতার করতে হবে, এছাড়া তদন্ত কমিশন গঠন করতে হবে। তিনি আরও বলেন, এই হামলা পরিকল্পিত। জাতীয় পতাকার অবমাননা যারা করেছে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করতে হবে। আদিবাসী তরুণ ছাত্র ছাত্রীরা প্রতিবাদ করার জন্য মতিঝিলে গেল, সেখানে তাদের উপর এই সভ্রান্তি নামে যারা সন্ত্রাসী তারা তাদের উপর আক্রমণ করলো। আমাদের পুলিশ ভাইরা, আপনাদের কোনো পরিবর্তন হয় নাই। গত বিপ্লবের মধ্য দিয়েও তো দেখি আপনাদের মানসিকভাবে কোনো পরিবর্তন হয় নাই। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে পুলিশের ভূমিকা যেভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে তার পুনরাবৃত্তি ঠেকানোর বিষয়ে সুপারিশ করেছে সংস্কার কমিশন। এর প্রধান সফররাজ হোসেন মনে করেন, রাজনৈতিক নির্দেশে যারা অবাধে গুলি চালিয়েছে তাদের শাস্তি হলে এই সংস্কৃতি কমবে। নিউজ 24-কে তিনি বলেন, পুলিশ চাইলেই কাউকে গ্রেফতার করতে পারবে না, মানতে হবে আইন। এর পক্ষেও রয়েছে শক্ত সুপারিশ। শাহনাজ ইয়াসমিনের প্রতিবেদন। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারের প্রথম দিকে গঠিত 6 সংস্কার কমিশনের 4টি বুধবার সুপারিশ জমা দেয় প্রধান উপদেষ্টার কাছে। এখন এসব সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে সরকার। একটি জনবান্ধব এবং দক্ষ পুলিশ বাহিনী তৈরি করতে 15টি সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন। এর প্রধান সফররাজ হোসেন নিউজ 24-কে জানান, রাজনৈতিক ছত্রছায়ায় দেশের পুলিশ বাহিনী দানব বাহিনীতে পরিণত হয়েছে বিগত সময়ে, যার প্রমাণ জুলাই বিপ্লবের ঘটনা। এই চর্চা থেকে বের হওয়ার কঠোর সুপারিশ করেছে কমিশন। এই জন্যই আমরা এটাকে খুব একটা প্রায়োরিটি বেসিসে আমরা করেছি। জাতিসংঘের যে নীতিমালা সেটা অনুসরণ করে যদি কোনো কারণে কোনো জনসভা বা কোন উচ্ছৃঙ্খল জনতাকে ছত্রভঙ্গ করতে হয়, তার 5 ধাপে বল প্রয়োগ করতে হবে। অর্থাৎ প্রথমে যেমন হয়তো নেগোসিয়েশন করতে হবে, বুঝাতে হবে, তারপর হয়তো ধীরে ধীরে আস্তে আস্তে স্টেপ বাড়তে হবে আস্তে আস্তে, যে ভবিষ্যতের জন্য যদি কোনোদিন কোন সংঘাত হয় তাহলে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারটা খুব সীমিত হবে আর কি। ব্যক্তিগত আক্রমণ অথবা ক্ষমতার দ্বারা নির্দেশিত হয়ে পুলিশের হাতে গ্রেপ্তারের ঘটনার উদাহরণ আছে কমিশনের কাছে। এখন থেকে এমন ঘটনা বন্ধ করতে গ্রেপ্তারের আগে জানাতে হবে পরিবারকে, মানতে হবে হাইকোর্টের নির্দেশনা। সুপ্রিম কোর্ট নির্দেশনা আছে 2016 সালের শেষে যে পুলিশ যেন
নিয়ন্ত্রিত অবস্থায় এই যে তার ক্ষমতাটা অ্যারেস্ট করে, কোন লোককে অ্যারেস্ট করতে গেলে অন্ততপক্ষে 10 দফার নির্দেশনা আছে, এই 10 দফার নির্দেশনা মেনে যেন কাজ করে। গ্রেপ্তার করলেও তাকে বলতে হবে আশেপাশে যারা আছে তাদেরকে, যদি বাসা থেকে গ্রেপ্তার করে তাহলে সবাইকে জানাতে হবে, প্রতিবেশীকেও জানাতে হবে, আর রাস্তা থেকে যদি গ্রেপ্তার করে তাহলে ইমিডিয়েটলি তার আত্মীয় স্বজনকে জানাবেন। এই সাদা পোশাকের ক্ষেত্রে তাদের পরিচয় দিতে হবে, আইডেন্টি কার্ড দেখাতে হবে। পুলিশের দুর্নীতি কমাতে থানা ভিত্তিক সর্বদলীয় নাগরিক কমিটি গঠনের সুপারিশও রয়েছে কমিশনের। এতে সাধারণ মানুষের উপর পুলিশের কর্তৃত্ব কমবে, জানান সফররাজ হোসেন। পুলিশ যেন প্রত্যেকটা থানা উপজেলা পর্যায়েও একটা দায়বদ্ধ থাকে আর কি। এর ফলে হবে কি, দুর্নীতি হলো বোধহয় সম্ভবত 1 নম্বর সমস্যা ছিল। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটি বিরতির সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। Cricket is more than just a game in Bangladesh. It's a way of life. At Boshundhara Cricket Network, we are turning those dreams into reality with world-class facilities, cutting-edge technology, and expert coaches. Your passion, our commitment. Together, we will make your cricketing dream come true. স্বাগত আরেকবার নিউজ 24 সংবাদে। রাজধানীর হাজারীবাগে বহুতল ভবনে চামড়ার গুদামে আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। পুলিশ র্যাবের পাশাপাশি সহযোগিতায় ছিল সেনাবাহিনী ও বিজিবি। আগুনের কারণ সম্পর্কে এখনো কিছুই জানতে পারেনি ফায়ার সার্ভিস। দাউ দাউ করে জ্বলছে আগুন, পুড়ছে স্বপ্ন। রাজধানীর হাজারীবাগ এলাকার ট্যানারি কাঁচা বাজারের ফিনিক্স লেদার কমপ্লেক্স ভবনের আগুনের এমন ছবিতে উদ্বেগ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এখানে আইসা দেখি যে কালো ধোঁয়া, হইচই পড়ে এলে দেখি যে আগুন লেগে গেছে। আগুন ফায়ার সার্ভিস বাইকরা খবর পাইলো, আইলো। হঠাৎ সেকেন্ডের মাধ্যমে 5 তলা থেকে 6 তলা লেগে গেল। তো আপনি এমনভাবে আগুনের পরিমাণ ছিল যে মনে হচ্ছে যে আপনি মানে পুরো বিল্ডিংটা বাস্ট হয়ে যাবে। আগুন নিয়ন্ত্রণে একে একে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। পুলিশের পাশাপাশি সহযোগিতায় যুক্ত হয় সেনা ও বিজিবি, যাদের নিরলস প্রচেষ্টায় 2 ঘন্টারও বেশি সময় পর নিয়ন্ত্রণে আসে আগুন। কিন্তু ততক্ষণে ভবনের অনেকের পুঁজি আগুনে পুড়ে ছাই। মানিব্যাগের কারখানা আছে, গেঞ্জির কারখানা আছে, তারপরে লোক আপনার জ্যাকেটের কারখানা আছে, আবার প্লাস্টিকের কারখানা আছে, আবার লোক মধুরও বলে কিছু বলে ড্রাম বলে আছে। ফায়ার সার্ভিস জানায় ভবনটি ছিল অগ্নি ঝুঁকিপূর্ণ, 2বার চিঠি দেওয়ার কথাও বলেন তারা। তবে আগুন লাগার প্রাথমিক কারণ না জানা গেলেও দাহ্য পদার্থে আগুন ছড়িয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। সুতরাং এটা এখানে সেই হিসাবে এই অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল খুবই একদম মানে না বললেই চলে। ভবনটিতে কোনো অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল না। নিরাপত্তাহীনতার মধ্যেই কাজ করে আসছে 4 থেকে 5,000 শ্রমিক। জুবারসানি, নিউজ 24, ঢাকা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। এবার অর্থ বাণিজ্য সংবাদ। শুক্রবার ছুটির দিনে জমে উঠেছে বাণিজ্য মেলা। ভিড়ে টইটুম্বর বাণিজ্য মেলা প্রাঙ্গণ। কেনাকাটার মাঝেও কিছু মানুষের নজর কাড়ছে খাবারের স্টল। পরিবার নিয়ে তাই বিভিন্ন খাবারের স্টলে ভিড় করছে মানুষ। খাবারের তালিকায় চাহিদার শীর্ষে তেহারি, কাচ্চি, ফুচকা, নুডলস এবং কফি। সাপ্তাহিক ছুটির দিন বাণিজ্য মেলা প্রাঙ্গণে যেদিকে চোখ যায় সেদিকে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। মানুষ শুধু কেনাকাটায় নয়, মনোযোগ দিচ্ছেন খাবারেও। প্রতি বছরই বাণিজ্য মেলার পণ্য ছাড়াও ভিন্ন চমক থাকে খাবার স্টলগুলোতেও।
বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দর্শনার্থীদের সকালের নাস্তার প্রতি আগ্রহ না থাকলেও দুপুরের খাবারের সময় ভিড় জমান স্টলগুলোতে। চাহিদায় থাকে তেহারি, কাচ্চি, মোরগ পোলাও, শিক কাবাব। সারাদিন কেনাকাটা করছি, তো এখন দুপুর হয়ে গেছে, আমরা কাচ্চি খাচ্ছি। আমার মনে হয়েছে আমার কাছে দামটা তুলনামূলকভাবে বেশি, খানার দাম বিশেষ করে। বিরিয়ানির দাম বলতে গেলে এখানে 315 করে, বাট বাইরে এরকম 200-র মধ্যে অনেক ভালো বিরিয়ানি পেয়ে যাচ্ছি, বাট এখানে অনেক বেশি প্রাইস। বিকেলে যেন ফুচকার বিকল্প নেই, সাথে রয়েছে আইসক্রিম, নুডলস। এদিকে শীতের দিন হওয়ায় মেলায় কফির চাহিদাও ব্যাপক। মেলায় এসেছি, আমি ভ্যানিলা আইসক্রিম কিনেছি। প্রতি বছরই বিতর্কের শীর্ষে থাকে বাণিজ্য মেলার খাবারের দাম, এবারও ব্যতিক্রম নয়। তবে বিতর্ক থাকলেও ক্রেতাদের চাহিদা রয়েছে বিভিন্ন ধরনের খাবার, কিন্তু কর্তৃপক্ষের মনোযোগ নেই খাবারের মান এবং দামে। বাণিজ্য মেলা থেকে ফারজানা রিয়া, নিউজ 24, পূর্বাচল। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের গাজায় দীর্ঘ 15 মাস রক্তক্ষয়ের পর অবশেষে কার্যকর হতে যাচ্ছে যুদ্ধবিরতি চুক্তি। আজ শুক্রবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা এই চুক্তি অনুমোদন করেছে। আগামী রোববার থেকে যুদ্ধবিরতি শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হেরজগ। এখন পূর্ণ মন্ত্রিসভা অনুমোদন দিলে রোববার থেকে যুদ্ধবিরতি শুরু হবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন তিনি। তবে চুক্তিটি ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ নিয়ে আসবে বলেও উল্লেখ করেছেন তিনি। এবার জানাবো খেলার সংবাদ। বিপিএলে দুর্দান্ত গতিতে ছুটে চলছে রংপুর রাইডার্স। স্বাগতিক চিটাগং কিংসকে 33 রানে হারিয়ে টানা 8ম জয় তুলে নিয়েছে তারা। প্রতিপক্ষ যে দলই হোক, অপ্রতিরোধ্য সোহানের রংপুর। রংপুরের স্লোগান জয়ের লড়াই। বিপিএল এর চলতি আসরে সে লড়াইটা চালিয়ে ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে দলটি। টানা 8 জয়ে সবার উপরে উত্তরের দলটি। এখন পর্যন্ত আসরে একমাত্র অপরাজিত সোহান শেখ মাহিদিরা। সাগরিকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে তৌফিক খান তুষার ফিরে যান দ্রুত। সাইফ হাসানও ধারাবাহিকতা রক্ষা করতে ব্যর্থ। সঙ্গীর বিদায়ের পর স্টিভেন টেইলর সাজঘরে, তার ব্যাট থেকে আসে 39। ইফতেখারও আশা জাগাতে পারলেন না। অন্যদের আসা যাওয়ার মাঝেও এদিনও উজ্জ্বল খুশদিল। রংপুরের দিল খুশ করে খেললেন 28 বলে 59 রানের ইনিংস। সেখানে 7-6 ও 2-4-এ সাজানো তার ইনিংস, আর তাতেই তারা তোলে 7 উইকেটে 164 রান। জবাবে উত্তরের দলটি 28 বোলিংয়ে শুরু থেকে চাপে চট্টলার দলটি। ওসমান খানের উইকেট দিয়ে শুরু। দলীয় 50 রানের মধ্যেই প্যাভিলিয়নে পারভেজ ইমন ও অধিনায়ক মোহাম্মদ মিঠুন। তারপর শামীম পাটোয়ারি একাই লড়াই চালিয়ে যান, কিন্তু আস্কিং রানের সাথে পেরে ওঠেননি। শেষ পর্যন্ত 8 উইকেটে 131 রানে থামে চিটাগাংয়ের ইনিংস। শামীম খেললেন 38 রানের ইনিংস। আকিব জাভেদ নেন 4 উইকেট, আর 2টি করে পকেটে পড়েন খুশদিল। শুভদেবনাথ, নিউজ 24। বিপিএলে দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে 65 রানে হারিয়েছে দুর্বার রাজশাহী। 185 রানের টার্গেটে ব্যাট করতে নেমে সঞ্জামুল তাসকিনদের বোলিং তোপে 119 রানেই থামে সিলেট স্ট্রাইকার্স। এর আগে টসে জিতে আগে ব্যাট করে রায়ান বার্লের 42 ও অধিনায়ক এনামুল হক বিজয়ের 32 রানের সুবাদে স্কোরবোর্ডে 184 রান তুলে দুর্বার রাজশাহী। জবাব দিতে নেমে শুরুতেই পল স্টার্লিংয়ের উইকেট হারায় সিলেট। এরপর ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেনি আরেক ওপেনার রনি তালুকদার। সঞ্জামুলের দ্বিতীয় শিকার হওয়ার আগে তার ব্যাট থেকে আসে 4 রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সিলেট। বিপিএলে পেমেন্ট ইস্যুতে ক্ষুব্ধ দুর্বার রাজশাহী, কিন্তু মাঠে তার প্রভাব পড়তে দেননি বিজয় তাসকিনরা। সিলেট স্ট্রাইকার্সকে 65 রানে হারিয়ে আসরে তৃতীয় জয় তুলে নিয়েছে উত্তরের দল। রাজশাহীতে 185 রানের টার্গেটে খেলতে নেমে চায়ের নগরীর দলটির ইনিংস থামে 119 রানে।
কদিন আগেই দেশের ক্রিকেট ছিল বেশ সরগরম। টাকা না পেয়ে দুর্বার রাজশাহীর ঐচ্ছিক অনুশীলন বাতিল করেছিলেন ক্রিকেটাররা। অবস্থা বেগতিক দেখে ক্রিকেটারদের পারিশ্রমিক দেয় ম্যানেজমেন্ট। টাকা হাতে পাওয়ার পরের ম্যাচেই জ্বলে উঠল দুর্বার রাজশাহী। সিলেট স্ট্রাইকার্সকে 65 রানে হারিয়েছে পদ্মাপাড়ের দলটি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ঝোড়ো শুরু পায় রাজশাহী। 3 ওভারেই স্কোরবোর্ডে 29 রান। এরপরই ছন্দপতন। 14 বলে 19 রান করে ফেরেন ওপেনার হারিস। আরেক ওপেনার জিশান আলম আউট হন 20 রান করে। পরে অধিনায়ক বিজয়ের 22 বলে 32 রানের ঝোড়ো ইনিংস। 27 বলে রাজশাহীর ইনিংসের সর্বোচ্চ 41 রান করেন রায়ান বার্ল। শেষমেশ 184 রানে থামে রাজশাহীর ইনিংস। 15 বলে 14 রান করে অপরাজিত থাকেন আকবর আলী। সিলেটের হয়ে 3 উইকেট শিকার করেন রুয়েল মিয়া। লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারে আউট স্টার্লিং। দলীয় 13 রানে সানজামুল ইসলামের বলে বোল্ড হন রনি তালুকদার। 2 ওপেনারের ব্যর্থতার পর মিডল অর্ডারে লড়াই করেন জাকির ও জর্জ। জাকির 28 বলে 39 আর জর্জ 22 বলে করেন 20 রান। শেষ দিকে জাকির আলীর 31 রানের ঝোড়ো ইনিংসে পরাজয়ের ব্যবধানই শুধু কমিয়েছে। সিলেটের সানজামল 25 রানে নেন 3 উইকেট। 2টি করে উইকেট নিয়েছেন তাসকিন, মৃত্যুঞ্জয় ও আফগানিস্তানের আফতাব। 7 ম্যাচে 3 জয়ে পয়েন্ট টেবিলের 4 নম্বরে এখন রাজশাহী। সমান ম্যাচে 5 হারে তালিকার 6-এ সিলেট স্ট্রাইকার্স। আল মাহমুদ ফাহিম, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।